স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আমার কথাও কি শোনা যাচ্ছে? জি স্যার। আমার কথাও শোনা যাচ্ছে? জি পেপে। জি। ঠিক আছে, আমি লাইভগুলা শেয়ার দিয়ে নেই, তারপরে ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। কানেক্টিং হচ্ছে বারবার। স্ক্রিন কি ওকে আছে, তাই না? জি। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। শুরু করাই উত্তম হবে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কনজাংশন ইন স্পোকেন। মানে আমরা কথা বলার সময় কিভাবে আমাদের সেন্টেন্সগুলোকে বড় করব। সব সময় তো আর ছোট সেন্টেন্স দিয়ে কথা বলা যাবে না, আমাদের সেন্টেন্সগুলোকে বড় বড় করে কথা বলতে হবে। তো সেন্টেন্স যদি আপনি বড় করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কনজাংশনের ব্যবহার করতে হবে। কনজাংশন ব্যবহার না করলে ওই যে আপনি খালি বলবেন আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, হ্যাঁ, হি ইজ এ ডক্টর, এতটুকুর মধ্যেই থাকবেন। তাই এটা বড় করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অ্যান্ড এবং আই গো টু স্কুল রেগুলারলি, আমি প্রত্যেকদিন স্কুলে যাই, হ্যাঁ। কখন? অ্যাট 9 AM, সকাল 9টায় আমি স্কুলে যাই। তাহলে সেন্টেন্সটা বড় হইল না? সকাল 9টায় আমি স্কুলে যাই, ঠিক আছে? কিভাবে যাই আমি? কে কি করবো বাবা? কলম? একটু লাইন, কলম তো বাবা আমি আনছি না আজকে। চলে গেছো? কলম তো আমি আজকে আনছি না। সালাম। ঠিক আছে। কয়টা আনতাম কলম? ওকে, ঠিক আছে, সরি ইন্টারফেয়ার করার জন্য। আমার বাতিজি সে প্রত্যেক দিনে আসে কলম নিতে। উম, আমি বলছিলাম কলম দিব, আয়না কলম দিছি 2 দিন, বুঝছেন? তাও তো 5 টাকার কলম মানে না, 20 টাকা 40 টাকা করে কলম আনছি। আর প্রত্যেক দিনে আসে কি বলবো, এখন কালকে দিতে হবে এই আর কি। যাই হোক, ঠিক আছে। সো কনজাংশন হচ্ছে এরকম, যে আমাদের সেন্টেন্স যদি বড় করতে হয় তাহলে আমাদের কনজাংশনের ব্যবহার করতে হবে। কনজাংশন হচ্ছে এক পার্টস অফ স্পিচ। কনজাংশন তো একটা পার্টস অফ স্পিচের অংশ। পার্টস অফ স্পিচ 8 প্রকার না, এর মধ্যে কনজাংশন একটা, হ্যাঁ। ওকে, কনজাংশন হলো একটি পার্টস অফ স্পিচ, ওকে, এটা আমি আগেই বললাম, যা দুই বা ততোধিক ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে সংযুক্ত করে, হ্যাঁ। এদের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করবে, না হয় দুইটা ক্লজকে সংযুক্ত করবে, না হয় দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করবে। যেমন আমি একটু আগে বললাম আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, অ্যান্ড, এই যে অ্যান্ড এটা কনজাংশন। অ্যান্ড আই গো টু স্কুল রেগুলারলি, আমি প্রতিনিয়ত স্কুলে যাই। এই যে এন্ড যুক্ত করলাম না, এটাই হচ্ছে কনজাংশন। আর কনজাংশন ব্যবহার করলে সেন্টেন্স গুলা বড় হয়ে থাকে, বড় হয়, ঠিক আছে? ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। হুম। সো দেখেন, কনজাংশন 3 প্রকার, হ্যাঁ। কনজাংশন কয় প্রকার? কনজাংশন 3 প্রকার। কি কি? কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আরটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আজকের পর থেকে আর কনজাংশন নিয়ে আর ঝামেলা হবে না। কারণ আমি আলহামদুলিল্লাহ যে বিষয়টাই পড়াই এমনভাবে পড়াই যে আপনাদের কোনো প্রশ্ন থাকার সুযোগ থাকে না। যদিও থাকে সেগুলো আমি কিন্তু সলভ করে দিই। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? কোঅর্ডিনেশন কনজাংশন, সাবঅর্ডিনেটিং এবং কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, আমি একটা কথা বলে নেই। কন অর্থ হইছে একত্র,
কন অর্থ হচ্ছে একত্র, জাংশন মানে সংযুক্ত, অর্থাৎ একত্রে সংযুক্ত করাকেই বলা হয় কনজাংশন। ঠিক আছে, ভেরি সিম্পল। কন অর্থ কি? CON, কন অর্থ একত্র, আর জাংশন মানে কি? সংযুক্ত। কনজাংশন মানে একত্রে সংযুক্ত। সো এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, তাহলে এই যে একত্রে সংযুক্ত করা বিভিন্ন তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং, একটা হচ্ছে কোরিলেটিভ। চলুন আমরা একটা একটা করে দেখি। সো কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যে কনজাংশন সমশ্রেণীর, সমশ্রেণী বলতে কি বোঝাই? হ্যাঁ, যদি এই পাশেও নাউন এই পাশেও নাউন, মাঝখানে কনজাংশন, ঠিক আছে? তাহলে এই পাশে অ্যাডজেক্টিভ এই পাশে অ্যাডজেক্টিভ, এই পাশে ভার্ব এই পাশে ভার্ব, ঠিক আছে? এই পাশে নাউন এই পাশে নাউন, এই পাশে অ্যাডভার্ব এই পাশে অ্যাডভার্ব। যদি এমন হয় তাহলে এগুলো বলা হয় সমশ্রেণীর। ঠিক আছে, এগুলাকে বলা হয় সমশ্রেণীর। আচ্ছা, যে কনজাংশন সমশ্রেণীর ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ কে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কনজাংশন মানে ওয়ার্ড, ক্লজ, ফ্রেজকে সংযুক্ত করা, আর কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমজাতীয়। কোঅর্ডিনেটিং মানে কি? সমজাতীয়। আচ্ছা, সমজাতীয় কিরকম আমি একটু দেখাবো আপনাদেরকে পরে, ঠিক আছে? যেমন হি রিডস, হ্যাঁ সে পড়ে, অ্যাটেনটিভলি মনোযোগ দিয়া, অ্যান্ড মেক্স গুড রেজাল্ট। তাহলে দেখেন এই যে এখানে আছে রিডস, এখানে আছে মেক্স, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এই বার্বের সাথে এই বার্বের একই জাতীয়, রিড অর্থ পড়া, মেক অর্থ করা, তাহলে এই দুইটা বার্ব আবার, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেখছেন এই যে বার্ব এই যে বার্ব, তাহলে দুইটা বার্বকে সংযুক্ত করছে, ঠিক আছে? এই দুইটা বার্বকে সংযুক্ত করছে মানে কি? সমজাতীয়। সমজাতীয় মানে কি? এই পাশেও বার্ব এই পাশেও বার্ব, ঠিক আছে? এই পাশেও বার্ব এই পাশেও ভার্ব। সো বার্বকে সংযুক্ত করছে, তাই এটা সমজাতীয়, তাই এটাকে আমরা বলবো কোঅর্ডিনেশন কনজাংশন। ঠিক আছে? ওকে, আমি আশা করি বুঝতে পারছেন। তারপর যদি দেখেন এখানে বাট আছে, বাটও একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? যেমন হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়াইছিল, বাট কুড নট ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেনটি ধরতে পারে নাই। তাহলে রান একটা ভার্ব, ঠিক আছে, আবার ক্যাচ একটা ভার্ব, তাহলে এই পাশে একটা ভার্ব এই পাশে একটা ভার্ব, সে দুইটা ভার্বকে সংযুক্ত করছে, দুইটা ভার্বকে একত্রিত করছে, ঠিক আছে? তাই এটা সমজাতীয় আমরা বলবো। যেমন হি র্যান ফাস্ট, হ্যাঁ সে দৌড়াইছে, কেন দৌড়াইছে? ট্রেন দৌড়ার জন্য। তাহলে ট্রেনের সাথে দৌড়ানোর একটা সম্পর্ক আছে, তাহলে সমজাতীয়। পাশাপাশি এদিকেও বার্ব এই পাশেও বার্ব, তাহলে সমজাতীয় হইলে কোঅর্ডিনেটিং। ওকে, সাবঅর্ডিনেটিং মানেটা কি? এই যে দেখেন সাবঅর্ডিনেটিং, ঠিক আছে? ওকে, যে কনজাংশন কোনো সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এখন আমি জানি আপনারা জানেন না সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা। হ্যাঁ, এটা আপনারা জানেন না আই থিঙ্ক। কেউ কি জানেন বলেন তো? আপনারা এর আগে পড়ছেন সাবঅর্ডিনেট ক্লজ কো প্রিন্সিপাল ক্লজ, এগুলো পড়ছেন? ক্লজ কি জানেন আপনারা এটা? ক্লোজ পড়ছিলাম মনে নাই। হ্যাঁ, ক্লজ তো জানতে হবে। হুম, ক্লজ না জানলে তো এটা পড়াইলে আপনারা বেশি একটা বুঝবেন না, ঠিক আছে? ওকে, তারপর আমি বলি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে সেন্টেন্স, যে সেন্টেন্স একা একা অর্থ প্রকাশ করতে পারে, যে সেন্টেন্সটা হ্যাঁ নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে। যেমন শি ইটস রাইস, সে ভাত খায়, এটা কিন্তু অর্থ প্রকাশ করছে। বাট সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে এমন একটা ক্লজ যেটা একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সে অর্থ প্রকাশ করার জন্য এই যে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, হ্যাঁ সেই ধরনের সেন্টেন্সকে সংযুক্ত করার দায়িত্ব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের। হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশন একা একা অর্থ প্রকাশ করতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ একা একা অর্থ প্রকাশ করতে পারে। ওকে, যদি আমি একটা উদাহরণ দিই আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমে শেষ করেছে কাজটা, হ্যাঁ। দো হি বেগান লেট, যদিও সে শুরু করেছিল সবার শেষে। লেট মানে কি? দেরিতে। হুম, সে কাজটা প্রথমে শেষ করছে যদিও সে দেরিতে শুরু করছে, ঠিক আছে? তাহলে দেখেন হি ফিনিশড ফার্স্ট মানে কি? সে শেষ করেছে প্রথমে, এটা কিন্তু অর্থ দেয়। বাট আপনি যদি এটা বলেন দো হি বেগান লেট, যদিও সে শুরু করেছে শেষে, যদিও সে শুরু করেছে শুরুতে, এটা কি অর্থ দিল বলেন তো? দো হি বিগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছে, এটা শুরু করেছিল, এটা কি অর্থ দেয় বলেন তো? যদিও সে দেরিতে শুরু করেছিল, এটা কি অর্থ দেয়, মনের ভাব প্রকাশ করে? জি না স্যার। হ্যাঁ, মনের ভাব প্রকাশ করে না। যেটা মনের ভাব প্রকাশ করে না এটা সাবঅর্ডিনেট ক্লজ,
ক্লজ মানে কি, একটা সোজা কথা বলি, সেন্টেন্স। আপনারা এটা ধরে নিন, ক্লজ যা সেন্টেন্স হতা। হ্যাঁ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট সেন্টেন্স। তাহলে দেখেন এই সেন্টেন্সটা, দো হি বেগান লেট, যদিও সে শুরু করেছিল দেরিতে, এই সেন্টেন্সটা কি অর্থ প্রকাশ করে? করে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট সেন্টেন্স। আর এটা যদি বলি আমরা, হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমে শেষ করেছিল, এটা প্রিন্সিপাল ক্লজ বা প্রিন্সিপাল সেন্টেন্স, মানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। হি ফিনিশড ফার্স্ট এটা দিলে বাক্য পরিপূর্ণ হয়ে যাবে। বাট আপনি যদি ওইটা বলেন, দো হি বেগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল, এটা কিন্তু অর্থ দিবে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ যদি দিই, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা অর্থ প্রকাশ করলো, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু আপনি যদি বলেন, সো দ্যাট হি মে শাইন ইন লাইফ, যাতে সে কি বলে, যাতে সে জীবনে সফলতা লাভ করতে পারে, এটা কি হইলো? যাতে সে জীবনে সফলতা লাভ করতে পারে, যাতে সে তার জীবন উজ্জ্বল করতে পারে, এটা কি হইলো কিছু? যাতে, আমরা কি বলি, যাতে সে ভালো, যাতে সে খারাপ, যাতে সে এটা করতে পারে, এটা কি অর্থ প্রকাশ করে? না। অর্থ প্রকাশ করে না। তাই এটা কার উপর নির্ভর করে অর্থ প্রকাশ করতে? প্রিন্সিপাল ক্লজের। প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর হ্যাঁ, এটার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আপনি এবার বলবেন, সো দ্যাট হি মে শাইন ইন লাইফ, সে জীবনে উজ্জ্বলতা বা সফলতা লাভ করতে পারে, হি ওয়ার্কস হার্ড, কারণ সে কঠোর পরিশ্রম করে, যাতে সে জীবনে সফলতা লাভ করতে পারে। ওকে। কোরিলেটিভ মানে কি? রিলেটিভ মানে আত্মীয় স্বজন, রিলেটিভ মানে কি? আত্মীয় স্বজন। ঠিক আছে, রিলেটিভ স্যার মানে একটা প্রশ্ন করবো। হ্যাঁ করেন, প্রশ্ন করেন। এখানে যেটা হচ্ছে ওই সাবঅর্ডিনেটিং ক্লোজ, হ্যাঁ, এটা থেকে যদি ওই যে কনজাংশনটা বাদ দিই, তাহলে ওইটা কিন্তু মানে যদি আমি বলি যে ই বিজ্ঞান বিজ্ঞান লেট, হুম মানে সে দেরিতে শুরু করেছিল, হুম, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করে। তখন প্রিন্সিপাল হবে। আ- আপনার কনজাংশন না থাকলে প্রিন্সিপাল হয়ে যাবে এটা। আর একটা জিনিস হচ্ছে যে মানে আমরা বুঝবো কিভাবে যে কোন ক্লজটা প্রিন্সিপাল, আর মানে প্রিন্সিপাল ক্লজ কি সামনের অংশটাই হয় নাকি শেষের অংশ হয়? প্রিন্সিপাল ক্লজ শুরুতেও হইতে পারে, শেষে হইতে পারে, তবে শর্তটা হচ্ছে এর আগে কোনো কনজাংশন থাকবে না। হ্যাঁ, আপনি প্রিন্সিপাল ক্লজের আগে কোনো কনজাংশন থাকে না, বাট সাবঅর্ডিনেট সেন্টেন্সের আগে কনজাংশন থাকে। এই যে এই কনজাংশনটা নির্ভরতা তৈরি করে দিছে, এই কনজাংশনটাই জামালা বাজায় দিছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে চিনবো আমরা, যেটার সামনে কনজাংশন আছে, হ্যাঁ, যেটার সামনে কনজাংশন আছে, সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটার সামনে কনজাংশন নাই সেটা প্রিন্সিপাল ক্লজ। কথা কি ক্লিয়ার? হুম, clear। কিন্তু মানে যদি একাডেমিক কোশ্চেনের কথা বিবেচনা করি, যদিও এটা সেরকম কিছু না, আহ, মানে এটা কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে এইটার উপরে আর কি, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে বা শুনেন, এগুলোকে বলে কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে, এগুলোকে বলে কমপ্লিটিং সেন্টেন্স, আবার এগুলো কানেক্টরস বলে, আবার কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। এটা একাডেমিকের ক্ষেত্রে, আর এটার ব্যবহার জটিলতা আছে, অনেক ব্যাপার আছে, স্পোকেনে এত কিছু লাগে না। ঠিক আছে, একাডেমিক ক্ষেত্রে এটা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসে, কানেক্টর হিসেবে আসে, কনজাংশন হিসেবেও আসে। ঠিক আছে, এখন অর্থ অনুযায়ী আপনাকে বুঝাতে হবে, ঠিক, বসাতে হবে। বুঝেছেন? আপনি বুঝবেন, আপনি যখন এই কনজাংশন গুলো পড়বেন, কানেক্ট আমি পড়াবো শেষে, আরো পরে আছে। ঠিক আছে, যখন আমি পড়াবো কোনটা কোন কনজাংশন, তখন আপনি দেখলেই বুঝবেন যে আচ্ছা এটা এই কনজাংশন। শেষ কথা, ক্লিয়ার? আমি কি আগাবো? ওকে, ঠিক আছে। তাহলে কোরিলেটিভ কনজাংশন কোনটা? কোরিলেটিভ কনজাংশন হচ্ছে জোড়ায় জোড়ায় বসে। এই যে জোড়ায় জোড়ায় বসে, মানে এই লাইনটা মনে রাখবেন। তাহলে সাবঅর্ডিনেট মানে কি? সমজাতীয়। সরি, কোঅর্ডিনেটিং মানে কি? সমজাতীয়। সাবঅর্ডিনেটিং মানে কি? একটা একটার উপর নির্ভর করে। আর আর হচ্ছে আপনার যে কোরিলেটিভ কি? জোড়ায় জোড়ায় বসে। জোড়ায় জোড়ায় কি? এদেরকে প্রত্যেককে যেগুলো জোড়ায় জোড়ায় বসে এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। হ্যাঁ, এই জাতীয় কনজাংশন শুধু সমজাতীয় পার্টিসিপের আগে বসে। যাক, আপনি এই লাইনটা বুঝবেন না আমি জানি। দেখেন, আমি বলছি জোড়ায় জোড়ায়, দেখেন, বথ ডট ডট এন্ড, নট অনলি ডট ডট বাট অলসো, রেদার ডট ডট দেন। ঠিক আছে, রেদার ডট ডট দেন, নো লেস ডট ডট দেন, নো ফিওয়ার নন ডট ডট দেন, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, আরো অনেকগুলা আছে। এই যে এরা জোড়ায় জোড়ায় বসে না? দেন তো জোড়ায় জোড়ায় বসে কিনা? বুঝছেন? কথা বলেন সবাই, কথা বলেন।
বলেন, কথা বলেন, এতগুলা মানুষ। হ্যাঁ, এতগুলা মানুষ কথা বলেন। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা বুঝছেন, জোড়ায় জোড়ায় যদি হয়, হ্যাঁ, জোড়ায় জোড়ায় হলে সেটাকে আমরা বলবো কোরিলেটিভ। ঠিক আছে। আর সমজাতীয় হইলে কোঅর্ডিনেশন। আর যদি আপনার ওই যে একটা আরেকটার উপর নির্ভর করে তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ। দেখেন জোড়ায় জোড়ায় কেমনে বসে, নিদার মাসুম নর হিজ ব্রাদার ইজ গিলটি। না মাসুম না তার ভাই কেউ অপরাধী না, মানে কেউ অপরাধ করে নাই। হ্যাঁ, বুঝেছেন? ওকে, তো এতটুকু কি ক্লিয়ার? জোড়ায় জোড়ায় বলতে কি বোঝাইছে? এই দেখেন, এখানে জোড়ায় জোড়ায় বলছে, এই যে মাসুম নাউন, ব্রাদারও নাউন। ঠিক আছে, তাহলে জোড়ায় জোড়ায় বসছে। জোড়ায় এই পাশে দিয়ে অ্যাডজেক্টিভ হবে, এই পাশে অ্যাডজেক্টিভ হবে, এই পাশে ভার্ব বলে এই পাশেও ভার্ব, কথার কথা আর কি। হ্যাঁ, তাহলে জোড়ায় জোড়ায় বসবে। যেমন হি ইজ নট অনলি স্টাডিয়াস বাট অলসো ম্যারিটোরিয়াস। তাহলে স্টাডিয়াস একটা অ্যাডজেক্টিভ আর ম্যারিটোরিয়াস একটা অ্যাডজেক্টিভ। এই পাশে দুইটা নাউন নিছে আর এই পাশে দুইটা অ্যাডজেক্টিভ নিছে, মানে এই পাশে যা নেবে ওই পাশেও না তা নেবে, মানে একই জাতীয় পার্টস অফ স্পিচ নেবে। তবে শর্তটা হচ্ছে সমজাতীয়। এই পাশে নাউন এই পাশে অ্যাডজেক্টিভ এমন হবে না, এই পাশেও নাউন এই পাশেও নাউন, এই পাশেও অ্যাডজেক্টিভ এই পাশেও অ্যাডজেক্টিভ, এই পাশেও অ্যাডভার্ব এই পাশেও অ্যাডভার্ব। বুঝেছেন? এগুলাকে বলা হয় সমজাতীয় এবং জোড়াই জোড়াই। ঠিক আছে, বুঝেছেন? স্যার ওকে। স্যার এটা তো কোঅর্ডিনেট ক্লজের মতো হয়ে যাচ্ছে নাকি প্যারালালিজমের মতো? কোঅর্ডিনেট হচ্ছে সমজাতীয় ওয়ার্ড, সমজাতীয় সেন্টেন্স, সমজাতীয় ক্লজ, কিন্তু জোড়াই জোড়াই না। ঠিক আছে, আমি বলি আমি বুঝতে পারছি। ওইখানে সবাই মিউট করেন, সবাই মিউট করেন, নাহলে কথা বাফারিং হবে, মানে রিফ্লেক্ট হবে। আচ্ছা, আমি একটা কথা বলি শুনেন। ওইখানে কনজাংশন ছিল এন্ড, কনজাংশন ছিল বাট, আমি লেখাই দিই। ওখানে কনজাংশন ছিল কি, এন্ড, ছিল কি বি ইউটি, বাট। এটা ছিল একটা একটা ছিল। এখানে তো একটা একটা না, এটা তো নট অনলি একটা বাট অলসো একটা, এখানে একটা নিদার একটা নর একটা, এখানে তো কনজাংশন জোড়াই জোড়াই, দুইটা কনজাংশন না? জি স্যার। ওইখানে তো জোড়াই জোড়াই ছিল না। ও সমজাতীয়, ঠিক আছে, সমজাতীয়, এটা তো সমজাতীয়, ওটা তো সমজাতীয়, বাট বাট একটা মেসেজ আসছে আমার গ্রুপে। জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, ওইটাও সমজাতীয়, ওইটাও সমজাতীয়, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে ওইখানে একটা কনজাংশন ছিল যুক্ত করছে, আর এখানে দুইটা কনজাংশন, এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা পড়বো তিনটা কনজাংশন পড়ছি না, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, একটা কোরিলেটিভ। এখন আমরা বিস্তারিত করব। এই যে বললেন না ভাই আমরা কেমনে বুঝবো কোনটা কোন কনজাংশন, এই যে এখন বুঝবেন কোনটা কনজাংশন। মনে রাখবেন, মাথায় ঢুকায় রাখেন একেবারে। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এন্ড, প্রথমে হয়েছে এন্ড। এটা উচ্চারণ কিন্তু এন্ড না, এন। মনে রাখবেন, যখন আপনারা কোনো ওয়ার্ডের মধ্যে এন এবং ডি দেখবেন, তখন ডি এর উচ্চারণ হবে না, এটা এন্ড না, এটা এন। যেমন এটা ল্যান্ড না, এটা হবে ল্যান, এই যে ল্যান হবে। ঠিক আছে, আইল্যান্ড না, আইল্যান্ড না, এটা আইল্যান্ড। ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা বলি না আইল্যান্ড, এই যে এরকম বলি না আইল্যান্ড, এটা আইল্যান্ড না, এটা আইল্যান্ড, এটা এন্ড না, এটা এন। ঠিক আছে, এন এর পরে ডি থাকলে সেটা উচ্চারিত হয় না। ঠিক আছে, তাহলে এন, এন এন একটা কনজাংশন। ঠিক আছে, কোন কনজাংশন? কোঅর্ডিনেশন কনজাংশন। এটা কি করে? সিমিলার, একই ধরনের বিষয়কে সংযুক্ত করে। একটু আগে আমি বলছি, এই পাশে অ্যাডজেক্টিভ এই পাশেও অ্যাডজেক্টিভ, এই পাশেও অ্যাডজেক্টিভ এই পাশেও অ্যাডজেক্টিভ, এই পাশেও নাউন এই পাশেও নাউন, মানে দুই পাশে সমজাতীয় জিনিস নেবে। হ্যাঁ, কোরিলেটিভে সমজাতীয় নেবে, তবে ওইটা জোড়া জোড়া কনজাংশন থাকবো, ওইটার মধ্যে একটা থাকবো। ক্লিয়ার? যেমন আমি বলি তারপরেও, দ্য টাইগার ইজ স্ট্রং অ্যান্ড ব্রেভ। বাঘ শক্তিশালী ও সাহসী। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এরকম আর কি। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। রিড অ্যান্ড লার্ন, এই দেখেন রিড ভার্ব, লার্ন ভার্ব। হোয়াইট অ্যান্ড সি, হোয়াইট ভার্ব সি ভার্ব। ঠিক আছে, ওকে। সো এই যে ইট ভার্ব, থিঙ্ক ভার্ব। ঠিক আছে, ইয়ং অ্যাডজেক্টিভ, এই যে স্ট্রং অ্যাডজেক্টিভ, মানে আগে পিছে একই ধরনের পার্টস অফ স্পিচ থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি একটা কথা বলি, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, অ্যান্ড বট আ প্যান। তাহলে দেখেন, সে বাজারে, এই যে বাজারে গিয়েছিল, এখানে একটা ভার্ব, সে আবার কেনাকাটা করছিল।
তাহলে কি করছে দেখেন, সে কেনাকাটাও করছে, বাজারও গেছে, তাই একই জাতীয় পার্টস অফ স্পিচকে সংযুক্ত করছে। তাই জুরাই 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 করলে হবে কোরিলেটিভ, আর জুরাই না থাকলে যে একটা আছে যেহেতু এটা হচ্ছে কোঅর্ডিনেশন। ক্লিয়ার? কথা বলেন। জি। বাকিরা কথা বলে না কেন? কথা না বললে আমি কেমনে বুঝবো যে আপনি বুঝছেন? কথা বললে কি টাকা লাগে? না বুঝলেও তো বলতে হবে স্যার বুঝুন। স্যার এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আর কি। ডিফিকাল্ট মনে হলে আমাকে প্রশ্ন করতে হবে, চুপ থাকলে হবে? চুপ থাকলে কি আমি বুঝাইবো নাকি? আমি তো বুঝবো আপনি বুঝে গেছেন, তা আপনার বলতে হবে স্যার বুঝি না, আবার বুঝুন। তা ক্লিয়ার, এটা আমি তো বোঝানোর জন্যই বসছি এখানে, তাই না? ওকে, তাহলে এতটুকু তো বুঝতে পারছেন নাকি, যে এন্ড দিলে আগে যা হবে তা, মানে আগেও যা হবে পরেও তা হবে নাকি? দেখেন, নিলয় স্টুড, নিলয় দাঁড়িয়েছিল, গট এ প্রাইজ, এবং পুরস্কার পাইছিল। তাহলে গট মানে কি? পেয়েছিল। স্টুড মানে দাঁড়িয়েছিল, দুইটাই ভার্ব। তাহলে দুইটা ভার্বকে ওরা সংযুক্ত করছে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে অর। অর, অর এর ব্যবহারটা কি? এটা হচ্ছে এটা অথবা ওটা, এরও বোঝাতে আমি বলি না, আমি চা অথবা কফি একটা দিলেই হয়েছি, মানে বিকল্প বোঝায়। কি বোঝায়? অলটারনেটিভ। আমাকে বিস্কিট দেও নাহলে কেক দেও, আমাকে ভাত দেও নাহলে রুটি দাও, আমাকে চা দাও নাহলে কফি দাও, আমাকে পানি দাও নাহলে ড্রিঙ্ক, যে 7 আপ দাও। তো সমজাতীয় একটা, দুইটার মধ্যে একটা পছন্দ করতে হবে, ঠিক আছে? দুইটার মধ্যে একটা পছন্দ করার ক্ষেত্রে আমরা অর ব্যবহার করি, আর এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন রিড অর রাইট, পড়ো অথবা লিখো, দুইটা সমজাতীয়, দুইটার একটা নিতে হবে। কোনটা করবা তুমি, পড়বা না লিখবা, তোমার ইচ্ছা। হুম। তারপর হচ্ছে দেখো, আর ইউ ওয়েল অর নট, কি বলতেছে? তুমি কি ভালো আছো নাকি নাই। এই না দেখেন, এই যে ওয়েল অ্যাডজেক্টিভ, নটও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে দুইটা অ্যাডজেক্টিভ একসাথে করছে, কোনটা? তুমি কি ভালো আছো নাকি ভালো নাই, ঠিক আছে? ভালো আছো নাকি ভালো নেই। তাহলে দুইটার একটা পছন্দ করতে হবে। দুইটার একটা পছন্দ করার ক্ষেত্রে অর কনজাংশন ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন আমি যদি বলি, এখন আবার কে ক্লাসে জয়েন দেয়, ক্লাস শেষ করে দিব। ওকে, ঠিক আছে। তারপর দেখেন, আমি যে এটা বলি, ডু ইউ স্টাডি ও ওয়ার্ক, তুমি কি পড়ালেখা করো না কাজ করো। এটা বলে নাই তুমি কি পড়ালেখা করো, তুমি কি কাজ করো, এটা বলে নাই। বলছে তুমি কি কোনটা করো, পড়াশোনা করো নাকি কাজ করো, দুইটার একটা বিকল্প বলতে হবে, যে কোনো যেটা করে এটা বলতে হবে, ঠিক আছে? ওরকম আর কি। সো বাট, বাট যখন আপনারা দেখবেন সবচেয়ে বেশি বাটের ব্যবহার করা হয়, এন এর ব্যবহার করা হয়, ঠিক আছে? দুইটার ব্যবহার বেশি করা হয়। সো বাট কখন ব্যবহার করা হয়? বাট হচ্ছে বিপরীত শব্দ অর্থে ব্যবহার করা হয়। আপনি বললেন, আমি প্রতিদিন 5 ঘন্টা, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি সিনেমা দেখি। তাহলে বাট এমন একটা কনজাংশন, যখন বসাবেন, তার আগে যদি নেগেটিভ হয় তারপরে পজিটিভ হবে, আর তার আগে পজিটিভ হলে তারপরে নেগেটিভ হবে। মানে এটার এ পাশে যা হবে তার অপর পাশে বিপরীত হবে। যেমন দ্য ম্যান ইজ ফোর, লোকটি গরিব বাট অনেস্ট, এন হয়েছে নেগেটিভ, এন হয়েছে পজিটিভ। আমি যদি এটা বলি, আই রেড, হ্যাঁ আমি পড়ি, বাট হি রাইটস, তাহলে কি? সে লিখে। তাহলে এটা বিপরীত না? পড়ার বিপরীত কি? লেখা। পড়ার বিপরীত কি? লেখা, একটা আরেকটার বিপরীত। ওকে, সো এই তো আপনারা পড়ে নেবেন, নিজেরা 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 পড়ে নেবেন, আমি তো শিট দিয়ে দিব, প্র্যাকটিস করবেন, যতটুকু বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর হচ্ছে সাবঅর্ডিনেটিভ কন্ডিশন কোনগুলা, ঠিক আছে? এই যে একটু আগে বলছিলেন, স্যার আমি কেমনে চিনবো, ভাই আমি কেমনে চিনবো, কোনটা কেমনে কি। এই যে এখন যেগুলো পড়াবো এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো একা একা অর্থ প্রকাশ করতে পারে না, এটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এরা একা একা বাক্যের অর্থ দিতে পারে না। এই যে দেখেন, অ্যাজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যে যেহেতু সে একজন সৎ ব্যক্তি, এটা তো অর্থ দিল না, এটা কি অর্থ দিচ্ছে বলেন তো? না। মনে হচ্ছে সে আরো কিছু বলতে চায়, হ্যাঁ, কিন্তু মনে অভাব অসম্পূর্ণ থেকে থাকবে, গেছে। এক্স্যাক্টলি অভাব থাকবে। যখন আপনি সেন্টেন্সটা বলবেন, বলার পর দেখবেন অভাব আছে, আর রইলো না। তাহলে অভাব যখন থাকবে সেন্টেন্সে, হ্যাঁ, তখন সেটাকে আপনি বলবেন হচ্ছে যে এটা সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে। হ্যাঁ, যদি আপনি সাবঅর্ডিনেট কনজাংশনটা যুক্ত না করেন, তাহলে দেখেন এটা আবার পরিপূর্ণ হি ইজ এন অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি, তাহলে কিন্তু অর্থ প্রকাশ করতেছে। বাট যখন সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করবেন, তখন এটার অর্থ প্রকাশ করতে পারবে না, তখন এটা এটার উপর নির্ভর করবে, আই রেসপেক্ট হিম, মানে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করবে। এতটুকু তো কারো কোনো প্রবলেম আছে একটু বলেন তো আমারে, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই তাহলে, না? না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, সমস্যা না থাকলেই ভালো। তারপর দেখেন, এটা দরকার নেই। তারপর হচ্ছে দো এবং অল দো,
এর অর্থ হচ্ছে যদিও। কি? যদিও। হ্যাঁ, যদিও বলতে আমরা কি বলি? আমি বলি না, যদিও সে গরিব কিন্তু সৎ, যদিও সে ভালো খেলে চরিত্র খারাপ, যদিও সে প্রচুর পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় ডাব্বা মারে, যদিও সে তার হাতের লেখা বালা কিন্তু মার্ক কম পায়, হ্যাঁ, যদিও তার সন্তান আছে তারপরে ভিক্ষা করে খায়। তাহলে কি হলো? এই যে যদিও, যদিও অর্থে আপনার হচ্ছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, নাকি? না স্যার। না। ওকে, ঠিক আছে। সো তো বুঝতে পারছেন, যদিও অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি বলি, দো হি হ্যাজ মাচ মানি, যদিও তার অনেক টাকা পয়সা আছে, হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। তাহলে যদিও অর্থে এটা ব্যবহার করা হয়েছে। যেমন ইট ওয়াজ ট্রু, এটা সত্য ছিল, দো ইউ ডিডন্ট নো, যদিও তুমি এটা জানতে না। আচ্ছা, ওয়ান কখন ব্যবহার করব? ওয়ান ব্যবহার করব আমরা যখন অর্থে ব্যবহার করব। ওয়ান কখন অর্থে ব্যবহার করা হয়? যখন অর্থে ব্যবহার করা হয়। কখন যখন হবে, কখন কখন হবে? যখন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখন হবে কখন। আর আম, যখন বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখন তার অর্থ হবে কখন। আর যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে না তখন তার অর্থ হবে যখন। এই কথাটা কি ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে কি কি বুঝলাম আমরা? দেখেন আমি একটু বলি। ওয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে যাও, ইউ উইল ইনফর্ম মি, তুমি আমাকে জানাবা বা তুমি আমাকে জানাবে। তাহলে এনো ওয়েন মানে কি কখন? কখন তুমি বাইরে যাও এটা তো হইলো না, মানে যখন। কেন? প্রশ্নবোধক চিহ্ন এখানে নাই। ওকে, সো দ্যাট অর্থ হচ্ছে যে যা। দ্যাট অর্থ কি? যে যা। দ্যাট অর্থ যে যা। এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা যখন কোনো বাক্যের শুরুতে থাকবে সে অর্থ প্রকাশ করতে পারবে না, সে প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করবে। সো লেটস গেট স্টার্টেড। ইট ইজ ট্রু, এটা সত্য, তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এর আগে কনজাংশন নাই। এই যে দেখেন, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। হ্যাঁ, পন্থা। তো এখানে দেখেন অর্থ প্রকাশ, যে সর্বোৎকৃষ্ট পন্থা, যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা তো অর্থ প্রকাশ করে না। ভেরি স্যাড। সো এটা সাবঅর্ডিনেট, আর এটা এটা হচ্ছে প্রিন্সিপাল। ওকে, দ্যাট অর্থ যে অথবা যা। সো অর্থ কি? সো অর্থ হচ্ছে যাতে এবং যেন। সো অর্থ কি? যাতে এবং যেন। যাতে এবং যেন। তা আশা করি বুঝতেছেন আমার কথাটা। যেমন উই ইট, আমরা খাই। সরি, উই ইট, আমরা খাই। ঠিক আছে, উই ইট, আমরা খাই, এটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা অর্থ প্রকাশ করছে আমরা খাই, শেষ। বাট আমি যদি বলি সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি, এটা কি হইলো? যাতে আমরা বাঁচতে পারি, এটা হইলো? এটা হইলো না। তো এটা যদি না হয়, কেন হয় নাই? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে এটার অর্থ প্রকাশ করতে পারে না, শেষ। তারপর হচ্ছে আনটিল। আনটিল অর্থ হচ্ছে যে পর্যন্ত। টিল এবং আনটিলের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনার আমি একটু বলে দিই। টিল এবং আনটিল, এই যে টিল আছে না, টিল এবং আনটিল, এই দুইটা প্রায় কাছাকাছি অর্থ প্রদর্শন করে। ঠিক আছে, ওকে। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, নেগেটিভ। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত। আর টিল মানে পর্যন্ত। আমি বলি না, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবা ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না, তাহলে আনটিল। আর যদি বলি এটা, যতক্ষণ পর্যন্ত তুমি আসো আমি আছি, তাহলে টিল মানে পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। ঠিক আছে, তাহলে কি হইলো? বলি না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কল রিসিভ করবা না আমি ভাত খাবো না। আবার যদি আমি বলি, উম আহ, তুমি যতক্ষণ চাও ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, ওই তখন টিল হবে। ঠিক আছে, পর্যন্ত পর্যন্ত টিল, আর যে না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আনটিল। ওকে, আমরা একটু ট্রাই করে দেখি। ওয়াইট হিয়ার, অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, তুমি অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত। যে না আসা, নেগেটিভ অর্থে ব্যবহার করে, না আসা পর্যন্ত। ওকে, ভেরি গুড। ওয়াইল কখন ব্যবহার করা হয়? ওয়াইল মানে হচ্ছে যখন বা এই সময়ের মধ্যে। ওয়াইল অর্থ যখন এবং এই সময়ের মধ্যে। যেমন উদাহরণ, এটাও একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা যখন থাকবে বাক্যের শুরুতে এটা অর্থ প্রকাশ করতে পারবে না। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময়, এটা কি অর্থ দিছে বলেন তো? এটা অর্থ দেয় নাই। ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি বাগানে যখন হাঁটছিলাম, তো কি ছিল? হাঁটছিলাম। মনের মধ্যে একটা অভাব থেকে যায়। কি থেকে যায়? আই স মেনি বার্ডস, আমি অনেক পাখি দেখিয়েছিলাম। তাহলে ওয়েল যখন ব্যবহার করবেন তখন সেটা অর্থ প্রকাশ করবে না, সেটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, ওয়েল আই ওয়াজ ওয়াকিং, আমি যখন হাঁটছিলাম বাগানে, কি মা তামসা, তো অর্থ প্রকাশ করে না।
তাহলে কি হবে? আই স মেনি বার্ডস, আমি অনেক পাখি দেখেছিলাম, তখন অর্থ প্রকাশ করবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, এর অর্থ হইছে যেন। তুমি এমন ভাবে কথা বলো যেন তুমি সব জানো। সে এমন ভাবে কথা বলে যেন সে একটা মাতাল। সে এমন ভাবে কথা বলে যেন একেবারে দুনিয়ার সবকিছু সে একাই জানে। এই যে যেন, এই যে বলি না, দেখো দেখো তার ভাব দেখো, সে এমন একটা ভাব লয় যেন সে প্রেসিডেন্ট। সো এই যে যেন অর্থে এটা ব্যবহার করা হয়। যেন সে প্রেসিডেন্ট, এটা তো অর্থ প্রকাশ করে না। সে এমন ভাব নেই যেন সে প্রেসিডেন্ট, সে এমন ভাব নেই যেন সে প্রেসিডেন্ট। ওকে, যেমন হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ, যেন হি ওয়ার ম্যাড, সে মাতাল ছিল বা পাগল। ওকে, কোরিলেটিভ মানে কি? আত্মীয় স্বজন, জোড়ায় জোড়ায় বসবে, একটু আগে পড়াইছিলাম, জোড়ায় জোড়ায় কনজাংশন থাকবে, এই যে একটা কনজাংশন, এই যে একটা কনজাংশন। হ্যাঁ, সো কোরিলেটিভ এবং কোঅর্ডিনেশনের পার্থক্য আছে। কোঅর্ডিনেশন একটা কনজাংশন, কোরিলেটিভ দুইটা কনজাংশন। তাহলে এরা দুইটা জিনিস যুক্ত করবে, এই পাশে যা, এই পাশেও তা, এই পাশে নাউন হলে এই পাশেও নাউন। ওকে, এই পাশে অ্যাডজেক্টিভ বলে এই পাশে অ্যাডজেক্টিভ, এসে ভার্ব বলে এই পাশে ভার্ব। সো দেখি, হাজি মাহসিন ওয়াজ বোথ অনেস্ট অ্যান্ড রিচ, তাহলে সে রিচ, ধনীও ছিল এবং কি ছিল? সৎ ছিল, দুইটাই অ্যাডজেক্টিভ। ওকে, বোথ রানা অ্যান্ড হাসিব হ্যাভ পাস দ্য এক্সাম, রানা এবং হাসিব দুজনেই পরীক্ষা পাস করছে। তাহলে কি, এই যে রানা এবং হাসিব দুইটাই প্রপার নাউন, সমজাতীয় ওয়ার্ড যুক্ত করছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সো ডট 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 দ্যাট। ঠিক আছে, এটার মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ বসে, কি বসে? এটার মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, অ্যাডজেক্টিভ বসে, ভেরি গুড। সো দ্যাট এর মাঝে একটি অ্যাডজেক্টিভ বসে, আর দ্যাট এরপরে একটি ফলাফল বসে। কি বলে? আমরা বলি না সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, সে দুর্বলের কারণে তার ফলাফলটা কি হয়েছে? সে হাঁটতে পারে না। ভেরি গুড। সে এত বেশি পড়াশোনা করছে যে সে এখন সবকিছু বলতে পারে। তাহলে এত বেশি পড়াশোনা করছে, এটা তার কাজ, আর ফলাফলটা কি? যেমন সে সব পারে। ওকে, মনে রাখবেন সো দ্যাটের পরে অ্যাডজেক্টিভ, মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তারপরে সে নট অনলি বাট অলসো, এটা আমরা প্রচুর ব্যবহার করি, কিন্তু সাতার মাথা আমরা আসলে জানি না কেন ব্যবহার করি। অনেকেই বলে উল্টা পাল্টা, বাট বলে। তো আমরা আজকে শিখবো নট অনলি বাট অলসো। ঠিক আছে, এটার মাঝখানে একই জাতীয়, এখানে যা বসবে এখানেও তা বসবে। ঠিক আছে, এখানে যা বসবে এখানেও তা বসবে। আমি একটু ক্লিয়ার করে যদি দেখাই, আজকে নেটওয়ার্ক এত ভালো হইলো কেমনে? আগের ক্লাসটাও লাইভ নিলাম, এই ক্লাসটাও লাইভ নিতেছি, মানে এক ফোঁটাও বাজে নাই। ভেরি গুড, একেবারে কি বলে, ক্রিস্টাল এন্ড ক্লিয়ার। হুম, ঠিক আছে, এরকম থাকলে তো ভালো লাগে। তার আগের আগের কনজাংশনটা যদি আরেকটু বুঝাইতেন। কোনটা? এটা সো এর দ্যাট, আগেরটা, নট অনলি আগেরটা। সো দ্যাট। সো দ্যাটটা ওকে, ঠিক আছে, কি বুঝেন না আপনি আমাকে এখানে বলেন। আসলে মানে কোন কোন দুইটা শব্দকে মানে যুক্ত করতেছে, উইক আর কোনটা? না না, আমি বলি আপনাকে, হ্যাঁ? এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এটা বলছি, সো দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ। এই যে আমি বলি, এই যে দেখেন, আমি যদি ক্লিয়ার করে বলি, এই যে উইক আছে না, উইক তো একটা অ্যাডজেক্টিভ। এই যে উইক একটা অ্যাডজেক্টিভ, হুম, ঠিক আছে, এই যে উইক একটা অ্যাডজেক্টিভ। হুম, এই যে উইক একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি বলছি না সো এবং দ্যাট মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে। সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, এরকম আপনি যদি বলেন হি হি ইজ সো স্ট্রং, সে এত শক্তিশালী যে হি ক্যান ওয়াক ইজিলি, সে একা একা হাঁটতে পারে, মানে খুব ভালোভাবে সে হাঁটতে পারে, এরকম আর কি। মানে কনজাংশনটার কাজ হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ফলাফল, ওই একটা অ্যাডজেক্টিভ এবং তার ফলাফল। এই দুটোকে যুক্ত করতেছে। হুম, ঠিক আছে। সো ইদার অর এর অর্থ হইছে এইটা অথবা এইটা, এরকম আর কি, দ্বারা কোনো একটা ব্যক্তি বস্তুকে দুইটার মধ্যে একটা বেছে নেওয়া। আমরা আগে পড়ছিলাম অর মানে কি, কফি অথবা চা, দুইটার একটা। এটাও সেম এরকমই অর্থ প্রকাশ করে, ইদার অর, তুমি চা খাবা না কফি খাবা, এরকম। ঠিক আছে, যেমন এটা থাকলে এটা হচ্ছে আপনার কোরিলেটিভ কনজাংশন, জোড়ায় জোড়ায়, যেহেতু ইদার ইসরা, ইসরা অথবা ইসরা অর হার সিস্টার, অথবা তার বোন ইজ এ টিচার, হয় ইসরা না হয় তার বোন টিচার, তাহলে দুজনের একজন। ঠিক আছে, এরকম বোঝাতে। যেমন আই উইল বাই ইদার এ ল্যাপটপ অর মোবাইল ফোন, আমি একটা মোবাইল কিনবো নয়তো বা ল্যাপটপ কিনবো, দুইটার একটা কিনবে, দুইটা কিনবে না। ঠিক আছে, এরকম বিকল্প বোঝাতে ব্যবহার করা হয়। তারপরে সে ইদার ওর মানে দুইটার একটা, নিদার নর মানে দুইটার একটাও না। সোজা হিসাব, ইদার ওর মানে হচ্ছে দুইটার একটা নিতে হবে, আর নিদার নর মানে দুইটার একটাও না। যেমন হি ইজ নিদার পোলাইট নর ফ্রেন্ডলি, সে না ভদ্র না বন্ধুত্বপূর্ণ সুলভ, কোনোটাই সে না। ইদার ওর মানে দুইটার একটা নিতে হবে, আর নিদার নর মানে দুইটার একটাও না। ঠিক আছে, দুইটার একটাও না।
সো আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিব। আই ওয়ান্ট নিদার মানি নর ফেম, আমি টাকাও চাই না, খ্যাতিও চাই না, এরকম দুইটার কোনোটাই না। সো আজকে আমাদের ক্লাস এখানেই সম্পন্ন করব, এবং আজকে খুব ভালোভাবে ক্লাসটা নিয়েছি, কোনো নেটওয়ার্কিং বাফারিং ছাড়া। এটা একটা চমৎকার বিষয়। আগের ব্যস্ত অনেক ক্লাস নিয়েছি নেটওয়ার্ক প্রবলেম ছাড়া, একটু ক্লিয়ার অ্যান্ড ক্লিস্টার ক্লাস নিতে পেরেছি। আপনাদের ক্লাস কেমন লাগছে একটু বলেন। কোনো প্রবলেম আছে বা বোঝার বাকি আছে নাকি বুঝতে পারেন নাই, একটু ক্লিয়ার করেন ডাউট, বলেন। কোঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন মধ্যে ওকে, পার্থক্যটা কি? আচ্ছা। কোরিলেটিভও হচ্ছে এই পাশে যা নেবে ওই পাশে তা নেবে, এবং কোঅর্ডিনেটিংও এই পাশে যা নেবে এই পাশে তা নেবে, ঠিক আছে। তবে সমস্যাটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, তারপর লিখাই দেখাই। ধরেন লেখা বই, এই যে হি ইজ হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড পোলাইট। দেখেন এখানে আমি কনজাংশন ব্যবহার করছি কয়টা বলেন তো? একটা। একটা, ঠিক আছে, মাথায় রাখবেন। হ্যাঁ, হি ইজ নট only not only brilliant but also polite। এই দেখেন পার্থক্যটা দেখেন শুধু আপনারা, ঠিক আছে। বলছি হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড পোলাইট, সে মেধাবী এবং ভদ্র। তাহলে এখানে আমি অ্যান্ড ব্যবহার করছি। এটাও সমজাতীয়, এটাও সমজাতীয়, এটাও সমজাতীয়, এটাও সমজাতীয়। শুধু পার্থক্যটা কোন জায়গায়, যখন আপনি কি বলে এটাকে কোঅর্ডিনেটিং দেখবেন বা কোঅর্ডিনেশন দেখবেন, তখন ওটা হচ্ছে একটা কনজাংশন ব্যবহার করবে, এই যে একটা কনজাংশন এখানে। আর যখন আপনি কোরিলেটিভ দেখবেন তখন জোড়ায় জোড়ায় হবে। তাহলে এই যে নট অনলি একটা কনজাংশন এবং বাট অলসো একটা কনজাংশন, পার্থক্য এতটুকুই, আর কিছু নাই। বুঝতে পারছেন এখন? কার প্রশ্ন ছিল এটা? কার জি ভাইয়া। কার প্রশ্নটা ছিল? কার কথা বলেন আপনি। কিন্তু ওই যে আমি যে একটা ওই কোরিলেটিভের একটা কনজাংশনে যে জিজ্ঞেস করলাম আপনাকে, হুম এইখানে যেমন দেখা যাচ্ছে যে মানে দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে কোরিলেটিভ কনজাংশন, হুম ব্রিলিয়ান্ট আর পোলাইট। হুম আর ওই যে একটা কনজাংশন যেটা প্রশ্ন করলাম, ওইটা কিন্তু হচ্ছে ওই যে মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, আর হচ্ছে আরেকটা ক্লজকে মনে হয় যুক্ত করে। সো দ্যাট, সো দ্যাট তো আমি বললামই, যখন আপনি সো দ্যাট, আমাদের এই টাইমের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে দেখেন তো। 15 মিনিট আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা কি বলছেন? সো দ্যাটের কথা বলছেন না? সো দ্যাট এটাই তো জি নাকি? জি। আচ্ছা, এখানে যদি সো ডট ডট এটা বলছেন নাকি শুধু সো দ্যাট, কোনটা বলছেন বলেন তো? দুইটা তো আছে, একটা হচ্ছে সো দ্যাট, ঠিক আছে, একটা হচ্ছে সো দ্যাট, আর একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, কোনটা? সোটা একটা ডট, মানে সো তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে দ্যাট, এটা হচ্ছে কোরিলেটিভ যেটা ওটা। এই যে হ্যাঁ, এই যে এটা বুঝতে পারছি, এই যে এটাই তো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হ্যাঁ, এটা যখন আপনি ব্যবহার করবেন, ভেরি সিম্পল, এটা যখন আপনি ব্যবহার করবেন, এটা কি লিখলাম, আপনি যখন এটা ব্যবহার করবেন সো ডট ডট দ্যাট, তখন আপনাকে কি করতে হবে জানেন? তখন আপনার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এই যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই যে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এবং এর ফলে একটা ফলাফল থাকবে, এর ফলে একটা ফলাফল থাকবে, আর কিছুই না তো। ও হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ফর আস্কিং মি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এখন কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস কেমন লাগছে বলেন, ক্লাসটা শেষ করে দেব। স্যার বাকি ক্লাসগুলো রেকর্ড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সব ক্লাস পাবেন, এটাও ইউটিউবে আপলোড করা হবে, ঠিক আছে। যে আমি ক্লাসগুলো করে কিন্তু নেট প্রবলেমের কারণে কাজ করতে পারিনি কি নাম আপনার?
ও আচ্ছা, আমার আমার ইউটিউব চ্যানেলে এগুলো আমি আপলোড রাখি, ঠিক আছে। আর আর পেড ব্যাচের ক্লাসগুলো আমি আমার গুগল ড্রাইভে রাখি। আর আপনাদের এগুলাও গুগল ড্রাইভে রাখি। সব ক্লাসে ইউটিউবে দেই না। কেন সব ক্লাস দেই না? কারণ আহ, সব ক্লাস ইউটিউবে দিলে তো আমার কাছে কেউ কোর্স করবে না। করবে কেউ? আপনি করবেন? আপনি আমার টাকা দিবেন? দিবেন না তো। সো এটা সবাই একই স্ট্র্যাটেজি ফলো করে। আমরা কিছু ক্লাস ইউটিউবে রাখি, কিছু ক্লাস ফেসবুক পেজে রাখি, এবং আমাদের সব ক্লাস হচ্ছে আমরা গুগল ড্রাইভে রাখি, ঠিক আছে। ওকে, আমি ক্লিয়ার করে বললাম, মাইন্ড করেন না আবার, এটাই তো সিস্টেম নাকি? ওকে, কারো কোনো প্রবলেম আছে ক্লাসে বলেন তো? আচ্ছা, আমরা হচ্ছে আপনি যে কনজাংশন গুলো আজকে পিডিএফ এ দিয়েছেন, এই কয়টা কভার করলেই আহ, মানে আমাদের এটা কভার হবে, নাকি আমরা আরো বেশি জানতে লাগবে? আর বেশি জানা লাগবে না, আমি যা পড়াইছি তাই অতিরিক্ত, ঠিক আছে। আপনার জানার দরকার নাই তো, এইগুলাই তো ব্যবহার করতে পারবেন না, এইগুলাই তো লাগবে না। অনেক পড়াইছি, এতগুলা লাগে না। কথা বলার জন্য তো এর দরকার নেই। আপনি দেখেন আমি এখানে পড়াইছি কতগুলা, প্রত্যেকটার মধ্যে 7টা 8টা করে পড়াইছি। আপনি চাইলে 2টা দিয়ে অর্থ প্রকাশ করতে পারবেন। আপনি 2টা যদি অর্থ প্রকাশ করতে পারেন তাহলে 7টা 8টার কি দরকার আছে? তারপরে বোঝার জন্য পড়াইছি আমি আর কি, বুঝেছেন? ওকে, তো ক্লাসটা এখানেই শেষ করব। কারো তো কোনো প্রবলেম নাই না?